শুরু করছি প্রেম বসন্ত। লিখনীতে হামিদা আক্তার, ইভা হায়াত। পর্ব সংখ্যা 11। কায়নাত হতভম্ব হয়ে অর্ণের দিকে তাকালো। বিয়ে হয়েছে 1 মাস হয়েছে সবে, আর এই লোক তাকে 2 মাসের গর্ভবতী বানিয়ে দিল। অর্ণ বোধহয় নিজেও অবাক হয়েছে নিজের কথা শুনে। সে চোখ ছোট ছোট করে মহিলার দিকে তাকালো। মহিলা অবাক হয়ে অর্ণের দিকে তাকিয়ে আছেন। কিছুক্ষণ পর বললেন, আপনি এই মেয়ের হাজবেন্ড? অর্ণ শুকনো ঠোঁট ভেজালো আর চোখে কায়নাতের দিকে তাকিয়ে বলল, প্রেগন্যান্ট যেহেতু আমি বানিয়েছি, তাহলে হাজবেন্ড তো আমিই হব, তাই না? মহিলা লজ্জায় পড়লেন ভীষণ। তাড়াহুড়া করে সেখান থেকে সরে গেলেন তিনি। কায়নাতের চোখ মুখ খিচে বন্ধ করে রেখেছে শাড়ির আঁচল দিয়ে। এই লোক আদৌ কি চায়? একে তো বিয়ে মানে না, আবার মানুষকে বলে বেড়ায় কায়নাতের বাচ্চার বাবা এই লোক। অর্ণ কায়নাতের পাশে বসলো। কায়নাত শাড়ির আঁচল সরিয়ে অর্ণর দিকে কটমট করে তাকিয়ে বলল, আপনি মিথ্যা কথা কেন বললেন? বিয়ে হয়েছে 1 মাস, তাহলে আমি 2 মাসের প্রেগনেন্ট হলাম কি করে? অর্ণ ফোনে দৃষ্টি রেখে বলল, যেভাবে প্রেগনেন্ট হয় মানুষ। আপনার সাথে আমার কিছু হয়েছে? তুমি চাইলে হতে পারে। কায়নাত স্তব্ধ হয়ে গেল। লোকটার মতিগতি মোটেও ঠিক লাগছে না। এমন অদ্ভুত ঠোঁটকাটা কথাবার্তা কেন বলছে? নুসরাত বের হলো একটু পর। দেখলো ভাই আর ভাবি বসে আছে চুপচাপ। নুসরাত বের হতেই কায়নাত উঠে দাঁড়ালো। নুসরাত বলল, প্রেম ভাইয়ার সাথে দেখা করে তারপর যাই। অন্য কিছু বলল না। কায়নাত নুসরাতের 1 হাত জড়িয়ে ধরে প্রেমের চেম্বারের দিকে যেতে যেতে বলল, তোমার কি বাবু হতে পারে আপু? নুসরাত মুচকি হেসে বলল, জানি না, কি বাবু চাই তোমার? উপরওয়ালা যেটা দিবেন তাতেই আমি খুশি। ওর বাবা চাইতেন আর টুকটুকে একটা মেয়ে হবে। কায়নাত ফট করে প্রশ্ন করল, বাবুর বাবা কোথায় আপু? নুসরাত শুকনো ঢোক গিলল। হাঁটার গতি কমে এসেছে। সে বিষণ্ণ কণ্ঠে পেটে হাত রেখে বলল, নেই। মানে? মারা গেছে। কায়নাতের মুখটা শুকিয়ে এলো নুসরাতের উত্তর শুনে। আগে যদি জানতো তাহলে কখনোই এহেন প্রশ্ন করতো না সে। তারপর আর কথা বলল না কায়নাত। নুসরাতকে নিয়ে প্রেমের চেম্বারে ঢুকে দেখলো প্রেম কিছু ফাইল দেখছিল রোগীদের, ভাইয়ার বোনদের দেখে প্রেম উঠে দাঁড়ালো চেয়ার ছেড়ে। সবাইকে বসতে দিয়ে সে নিজেও বসলো। বলল, চেক আপ শেষ? নুসরাত মাথা নাড়ল। বলল, বাসায় যাবে কখন? রাত হবে, আজ কাজ আছে অনেক। তারপর টুকটাক কথা বলে ওরা বেরিয়ে এলো হসপিটাল থেকে। রাত হয়ে গেছে অনেকটা। বাড়ি ফিরে রাতের খাবার শেষ করে যে যার ঘরে চলে এসেছে। কায়নাত নিশার ঘরে বেলি বেগমের পাশে বসে আছে। বেলি বেগম আজকেও ভুজুং ভাজুং বুঝিয়ে যাচ্ছে কায়নাতকে। কায়নাত দীর্ঘশ্বাস ফেলে নানির হাত জোড়া আঁকড়ে ধরে বলল, নানি, কিছু কথা বলি, দয়া করে কিছু মনে করবেন না। থেমে আবার বলল, শরীর দিয়ে হয়তো ওনার শারীরিক চাহিদা পূরণ করতে পারবো, কিন্তু মনে নিজের জন্য জায়গা করব কি করে? দেহ দিয়ে কখনোই ভালোবাসা সৃষ্টি করা যায় না। উনি আমার স্বামী। উনি যদি আমার সঙ্গ চান তাহলে আমি নির্দ্বিধায় বিনা বাক্যে নিজেকে বিলিয়ে দিব ওনার কাছে। এটা ওনার অধিকার। কিন্তু এভাবে জোর করে কখনোই ওনার মনে নিজের জায়গা করতে পারবো না। আমাদের বিয়েটা অনাকাঙ্ক্ষিত ভাবে হয়েছে, এটা নিশ্চয়ই আপনি জানেন। উনি এখনো এই বিয়েটা মন থেকে মেনে নিতে পারছেন না। আমি চাই না জোর করে কিছু হোক। আল্লাহ চাইলে একদিন উনি আমাকে ভালোবাসবেন এবং নিজের থেকেই আমাকে নিজের করে নিবেন। ততদিন না হয় উনি এবং আমি নিজেকে একটু সময় দিই। সেদিন বেলি বেগম আর কথা বলতে পারেননি। তিনি হয়তো সত্যি একটু বেশি বেশি করে ফেলেছেন। স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু দেহ দিয়ে নয়, বরং মনের বোঝার পড়ার একটা ব্যাপার আছে। সেই রাত কোনো রকম পার হলো। পরের দিন সকালে খুলনা থেকে ফোন এলো, আগামীকাল নিধি আসবে ঢাকায়। কায়নাতের খুশির রাত দেখে কে? নিধি আপুকে দেখে না কতদিন হলো। এ বাড়ি থেকে খুলনা কেউ যায় না। যাওয়া তো দূরের কথা, কেউ খুলনার নামই মুখে নেয় না। আজ কায়নাত কলেজে যায়নি। আজ সে ফুপির বাসায় যাবে। তাই বেহরুজ বেগম লোক দিয়ে বাজার থেকে ফলমূল আনিয়েছেন। দুপুরে খাওয়া দাওয়ার পর সে একটু বিশ্রাম নিয়ে রেডি হলো। সুরঞ্জনা বাড়ির সামনে মোড়ে দাঁড়াবে। এখান থেকে বাসা বেশি দূরে নয়। কলেজ ছুটি হয়েছে খানিকক্ষণ আগে।
নিশা ক্লান্ত শরীর টেনে টেনে বের হলো কলেজ গেট দিয়ে। কলেজের সামনে একটা ছোট ক্যাফে আছে। নিশা ঢুকলো সেখানে। একটা ফাঁকা টেবিল পেয়ে বসলো। একটা কোল্ড কফি অর্ডার করে ব্যাগ থেকে ফোন বের করলো। দেখলো সার্থর নাম্বার থেকে 78 বার কল এসেছে। নিশার চোখ কপালে। এতবার এই লোক কল করলো কেন? সার্থ কি জানে না নিশা এই সময় কলেজে থাকে? সে ব্যস্ত হাতে সার্থের নাম্বারে কল ব্যাক করলো। প্রায় সাথে সাথে রিসিভ হলো। সার্থ ফোনের ওপাশ থেকে ধমক দিয়ে বলল, নেশার বাচ্চা, এতগুলো ফোন করেছি, ধরলি না কেন? কই তুই? নিশা হতভম্ব। হয়েছে কি সার্থর? এমন বিহেভ করছে কেন? সে শুকনো ঢোক গিলে ক্লান্ত স্বরে বলল, কি হয়েছে তোমার? কোথায় ছিলে তুমি? নিশা ফোঁস করে চাপা নিঃশ্বাস ফেলল। বলল, সবে মাত্র কলেজ থেকে বের হয়েছি, ফুলকি ক্যাফেতে এসেছি। সার্থ ওকে বলে ফোন কেটে দিল। মিনিট 5 মধ্যে নিশার সামনে হাজির হতেই নিশা ভূত দেখার মতো চমকে উঠল। অবাক হয়ে বলল, এত তাড়াতাড়ি তুমি এখানে এলে কি করে? সার্থ নিশার পাশে বসতে বসতে বলল, এত কিছু তোর জেনে লাভ নাই। নিশা ভ্রুকুটি করে বলল, আচ্ছা তোমার সমস্যা কি বলবে? একবার তুই করে ডাকো, আরেকবার তুমি করে ডাকো, বাট কেন? সার্থ নিশার দিকে কটমট করে তাকালো। দাঁতে দাঁত চেপে যেন রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে সে। নিশার মুখটা চুপসে গেল সার্থের এহেন রূপ দেখে। শুকনো ঢোক গেলে মিনমিন করে বলল, তোমার কি হয়েছে সার্থ ভাই? ফাইজকে? আমার ক্লাসমেট। রিলেশন? নিশা চোখ ছোট ছোট করে সার্থর দিকে তাকিয়ে বলল, ফাইজ আমার ভালো বন্ধু। তুমি ওর কথা জানলে কি করে? আর হঠাৎ ওকে নিয়েই কেন কথা বলছো? স্বার্থের ফর্সা বদনখানা লাল হয়ে গেছে। কপালের রগগুলো ফুলে উঠেছে। নিশার কেন যেন ভয় লাগলো। সে স্বার্থ থেকে একটু দূরত্ব বজায় রেখে বসলো, সরে বসলো। আশেপাশে চোখ ঘুরিয়ে মিনমিন করে বলল, যাই হোক, এখানে কোনো সিন ক্রিয়েট করবে না প্লিজ। আমার কলেজের অনেক স্টুডেন্ট আছে এখানে। স্বার্থ চোখ বুঝলো। দাঁত চেপে যেন রাগ সংবরণ করার আপ্রাণ চেষ্টা করছে সে। নিশা টেবিলের নিচে ফোন নিয়ে শেহেরকে মেসেজ করে এই ক্যাফেতে আসতে বলল যত তাড়াতাড়ি সম্ভব। এর আগের বার স্বার্থ বিদেশ যাওয়ার আগে নিশাকে কষিয়ে একটা থাপ্পড় মেরেছিল। ওই দিনের কথা ভাবতে নিশা ভয়ে শেহেরকে এখানে আসতে বলল। না জানি কখন যেন গালের মধ্যে ঠাস করে একটা থাপ্পড় পড়ে যায়। স্বার্থ শব্দ করে টেবিলের উপর ফোন আছড়ে ফেলল। আশেপাশে কিছু মানুষ আর চোখে তাকালো এদিকে। নিশা চমকে উঠল। ভীতু চোখে স্বার্থর দিকে তাকিয়ে ঠোঁট উল্টে বলল, প্লিজ এখানে চিল্লাচিল্লি করো না। স্বার্থ দাঁত চিবিয়ে চিবিয়ে বলল, তোর কি জানের ভয় নেই? আছে, অনেক ভয় আছে, কিন্তু এই মুহূর্তে মরতে চাইছি না। মজা করছিস আমার সাথে? স্বার্থ ভাই, আস্তে কথা বলো, আশেপাশের মানুষ এদিকে তাকিয়ে আছে। স্বার্থ ঘাড় ঘুরিয়ে পাশে তাকালো। দেখলো কিছু স্টুডেন্ট অদ্ভুত চোখে তাকিয়ে আছে। স্বার্থ ধমক দিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলল, এখানে সার্কাস হচ্ছে, এভাবে তাকিয়ে আছেন কেন সবাই? সাথে সাথে সবাই দৃষ্টি ঘুরালো। নিশা চোখ মুখ কুচকে রইল। মান সম্মান সব মাটিয়ে মিশিয়ে দিচ্ছে। সে রেগে উঠে দাঁড়ালো। কাঁধে ব্যাগ নিয়ে বলল, তোমার তামাশা দেখার জন্য এখানে আসিনি আমি। তামাশা করা শেষ হলে অন্য কারোর সাথে করো, আমার সাথে করবে না। তখনই ওদের কাছে এলো শেহের। স্বার্থ চিৎকার চেঁচামেচি করতো নিশ্চিত যদি শেহের না আসতো। শেহেরকে দেখে সে চুপ করে গেল। অথচ মুখের ভাব দেখে বোঝা যাচ্ছে এই মুহূর্তে ঠিক কতটা রেগে আছে সে। শেহের ওদের মুখোমুখি বসে চোখের ইশারায় নিশাকে বসতে বলল। নিশা বসতেই শেহের স্বার্থকে উদ্দেশ্য করে বলল, কি হয়েছে তোর? স্বার্থ কোনো জবাব দিল না। নিশা বলল, তোমরা কথা বলো, আমি বাড়ি যাব, আমার লেট হয়ে যাচ্ছে। স্বার্থ ফোনখানা হাতে নিয়ে টেবিলে খটখট শব্দ করতে লাগলো। করতে করতে বলল, বাড়ি যেতে লেট হচ্ছে নাকি ফাইজের সাথে দেখা করতে লেট হচ্ছে? স্বার্থ ভাই, এবার তুমি বেশি বেশি করছো। আমি কারোর সাথে মিশবো না, এটা আমার ব্যাপার। আমি কার সাথে মিশবো কি মিশবো না এটা আমার ব্যাপার। তোমার কোনো অধিকার নেই আমাকে কিছু বলার কিংবা করার। সে স্বার্থ দুহাত শক্ত করে আঁকড়ে ধরল। নিশাকে বলল, বাড়ি যা তুই। নিশা গট গট করে ক্যাফে থেকে বেরিয়ে গেল।
স্বার্থ হাতের ফোনে ফ্লোরে ছুঁড়ে মেরে শেহেরকে ঝাড়া মেরে সরিয়ে দিয়ে চিৎকার করে বলল, আটকালি কেন তুই? ওর কথা শুনেছিস? ও আমাকে অধিকার শেখাচ্ছে। বাল, তুই ধরলি কেন আমাকে? বলতে বলতে কাচের টেবিলখানায় ঘুষি মেরে বসলো। শেহের ধমক দিয়ে বলল, মারবি ওকে? তুই কি পাগল স্বার্থ? কথা কাটাকাটি হলো ভীষণ দুই বন্ধুর মধ্যে। শেহের নিশার কফির বিল দিয়ে স্বার্থকে নিয়ে জোর করে বের হয়ে এলো ক্যাফে থেকে। এই ছেলে মান ইজ্জত নষ্ট করার জন্য কলেজের সামনে পাগলামি শুরু করেছে। অর্ণ এই মুহূর্তে মিটিং রুমে আছে। নতুন একটা প্রজেক্ট নিয়ে কাজ করছে তাদের কোম্পানি। দুজন শেয়ার আছে, মাশফিক চৌধুরী এবং শিহাব খান। কিছু ঝামেলা চলছে বলে আজ একটা মিটিং ফিক্স করা হয়েছিল। মিটিং শেষ করে নিজের অফিস রুমে এলো। মাশফিক চৌধুরী কিছুক্ষণ পর ছেলের কাছে এলেন। বাবা আসতে অর্ণ ক্ষিপ্ত হয়ে শুধায়, তোমার তোমার কি আক্কেল নেই বাবা? শিহাব খানকে কেন পার্টনার বানিয়েছ? মাশফিক চৌধুরী ঠান্ডা মাথায় বললেন, মাথা সবসময় গরম 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 হলে হবে না অর্ণ। শিহাব খান পুরো প্রজেক্টটাই নিজের হ্যান্ডেল করতে চেয়েছিলেন, কিন্তু আমি সেটা করতে দেইনি। এই ব্যাপার নিয়ে তুমি মাথা ঘামিও না, আমি দেখে নিব। মাশফিক চৌধুরীর কথা শেষ হতে না হতে বেহরুজ বেগম এর কল এলো। তিনি কল রিসিভ করে বললেন, হ্যাঁ বলো। বেহরুজ বেগম ওপাশ থেকে বললেন, একটা ছোট পিকআপ ভর্তি ফুল গাছ এসেছে। এসব কি তুমি পাঠিয়েছ? ফুল গাছ? আমি তো পাঠাইনি। তাহলে এত গাছ কে অর্ডার করলো? আমি কি করে জানবো? নুসরাত কিংবা নিশা করেছে বোধহয়। না, ওরা করেনি। তাহলে প্রেম? উফ, ও করলে কি আর তোমাকে কল দিতাম আমি? বেহরুজ বেগম কল কেটে দিলেন। মাশফিক চৌধুরী চিন্তিত হয়ে অর্ণকে বললেন, তুমি কোনো গাছ অর্ডার করেছিলে? বাড়িতে নাকি পিকআপ ভর্তি ফুল গাছ পাঠিয়েছে কেউ? অর্ণ গম্ভীর কণ্ঠে বলল, না। মাশফিক চৌধুরী আর ঘাটলেন না। কায়নাত সুরঞ্জনাদের বাসায় এসেছে খানিকক্ষণ আগে। ফুপি ভীষণ ভালো। সোহানা বেগম কায়নাতকে সবসময় ভাইয়ের মেয়ে হিসেবেই দেখে এসেছেন। নিজের মেয়ের মতোই ভালোবেসেছেন তিনি। আসল পরিচয় নিয়ে কখনোই তিনি মাথা ঘামাননি। সোহানা বেগম সুরঞ্জনা ঘরে 3 বাটি পায়েস নিয়ে এলেন। বিছানায় রেখে কায়নাতকে বললেন, তো শ্বশুরবাড়ি এখানেই, তবুও জামাইকে নিয়ে আসিস না কেন? কায়নাত পায়েসের বাটি হাতে নিয়ে কপাল কুঁচকে বলল, আমি এসেছি তাতে তোমার হচ্ছে না পুপমা? আবার জামাইকে আনতে হবে কেন? এটা কেমন কথা? বিয়ে হয়েছে কতদিন হয়ে গেল, একবার ফুপুর বাসায় এসেছে ও? আসতে হবে না ওনার। মার খাবি। যাওয়ার আগে তোর শ্বশুরবাড়ির ফোন নাম্বার দিয়ে যাবি মনে করে। কায়নাত মাথা ঝাঁকালো। সোহানা বেগম ঘর থেকে বেরিয়ে যেতে কায়নাত সুরঞ্জনার দিকে গম্ভীর দৃষ্টি ফেলে বলল, পরশু খোকন ভাইয়ের সাথে দেখা হয়েছিল তোমাকে? খোকন ভাইয়ের সাথে দেখেছি তোমাকে। কোথায় গিয়েছিলে? সুরঞ্জনা দীর্ঘশ্বাস ফেলল। খোকনের সাথে তার বিয়ে ঠিক হয়েছে বছরখানেক আগে। বিয়ের ডেট এখনো ঠিক হয়নি। খোকন গত পরশু তাকে ডেকেছিল দেখা করার জন্য। ছেলেটা ভীষণ ভালো, তবে সুরঞ্জনা চায় না খোকনের সাথে তার বিয়ে হোক। কায়নাত উত্তর না পেয়ে বলল, কি হলো? দেখা করতে গিয়েছিলাম। ওর মা দেখা করতে চেয়েছিলেন আমার সাথে। ও। মুনিয়া পায়েস খেতে বাটি কায়নাতের সামনে রেখে বলল, তুই আমার কলেজে কেন ভর্তি হলি না? আমি তো ভেবেছিলাম আমরা একসঙ্গে পড়বো। কায়নাত বলল, আমার শ্বশুর বারণ করেছিলেন। আমার ছোট ননদ যে কলেজে পড়ে ওই কলেজেই ভর্তি করেছেন। হুম বিয়ের পর বোনেরা পর হয়ে যায়, তার প্রমাণ পেয়েছি। 3 বোন মিলে আড্ডায় ব্যস্ত হলো। আগে মির্জা বাড়ি থাকতে যখন সুরঞ্জনারা গ্রামে যেত, সারা রাত ভরে 3 জন গল্প আড্ডায় মেতে থাকতো। আর এখন সব স্বপ্ন। শ্বশুর বাড়ি যাওয়ার পর থেকে বোনেদের সাথে দেখাই হয় না। রাত 9টার দিকে সুরঞ্জনাদের বাড়ির সামনে এসেছে আদাল। মূলত কায়নাতকে নিতে এসেছে সে। সোহানা বেগম অনেক বলেছেন ভেতরে যেতে, কিন্তু সে যায়নি। বলেছে অন্য একদিন আসবে অবশ্যই। কায়নাত ফুপিদের থেকে বিদায় নিয়ে আদালের বাইকে বসলো। আদাল বাইক স্টার্ট দিয়ে বলল, ভাবি, এটা আপনার কোন ফুপির বাসা? কায়নাত বলল, আমার তো একটাই ফুপু মা, ওই যে সুরঞ্জনার কথা বলেছিলাম না, ওদের বাসা এটা। ও আচ্ছা, একা এসেছিলেন কেন? আমাকে বলতেন, আমি দিয়ে যেতাম। কায়নাত মুচকি হেসে বলল, আপনি ঘুমাচ্ছিলেন, তাই আর আপনাকে ডাকিনি।
আদাল আর কিছু বলল না। বাড়ির কিছুটা সামনে আসতেই জোরে বাইকের ব্রেক কষল। কায়নাত পড়তে পড়তে নিজেকে সামলালো, আতঙ্কিত হয়ে বলল, কি হয়েছে ভাইয়া? আদাল কায়নাতকে বাইক থেকে নামতে বলল। কায়নাত নামতে আদাল নিজেও নেমে পড়ল। চৌধুরী বাড়ির কিছুটা দূরে দূরে একটা ছোট শপিং মল আছে, সেখানেই তারা আছে এই মুহূর্তে। মার্কেটের সামনে অর্ণ, শেহের ও মেহেরাব সাথে শিহাব খানের ছেলে বিজয় কিছু নিয়ে বোধহয় কথা কাটাকাটি করছে। আদালের দৃষ্টি অনুসরণ করে কায়নাত সামনে তাকালো, দেখলো অর্ণ দাঁড়িয়ে কার সাথে যেন ঝামেলা করছে। সে আদালকে বলল, ভাইয়া, ওটা আপনার ভাই না? উনি কার সাথে ঝামেলা করছেন রাস্তায় দাঁড়িয়ে? আদাল মাথা নাড়িয়ে বলল, ভাবি, আপনি এখানে একটু দাঁড়ান, আমি দেখে আসছি। কায়নাত আদালের পিছু পিছু গেল। একা দাঁড়িয়ে থেকে সে কি করবে? অর্ণদের কাছে এসে দাঁড়াতেই আদাল মেহেরবকে বলল, তোমরা এখানে কি করছো? সবার কথা থেমে গেছে আদালের উপস্থিতিতে। অর্ণ রাগ কন্ট্রোল করে শার্টের উপরে দুটো বোতাম খুলে দিল। কায়নাত আদালের পেছনে দাঁড়িয়ে আছে। ছোট শরীরখানা দেখা যাচ্ছে না আদালের লম্বাটে শরীরের কারণে। সে আদালের পেছন কায়নাতকে দেখে বলল, ভাবি, তুমি এখানে কি করছো? অর্ণ ফোট করে পেছনে তাকালো। কায়নাতও অর্ণের দিকে সবে মাত্র তাকিয়েছে। সে শেহেরের দিকে তাকিয়ে বলল, ফুপুমার বাসায় গিয়েছিলাম ভাইয়া। বিজয় ছেলেটা ঠোঁট কামড়ে কায়নাতের দিকে তাকালো। দৃষ্টি স্বাভাবিক নয়। দৃষ্টি দেখেই বোঝা যাচ্ছে শরীর পর্যবেক্ষণ করতে ব্যস্ত সে। কায়নার লোকটা চাহনি দেখে মাথার ওড়না আরো ভালো করে শরীরে জড়িয়ে নিল। সাথে সাথে বিজয়ের নাক বরাবর খুশি লাগতেই বিজয় তাল সামলাতে না পেরে রাস্তায় পড়ে গেল। সবাই হতভম্ব হয়ে অর্ণের দিকে তাকালো। অর্ণ বিজয়ের নাক বরাবর তিনবার ঘুষি মেরেছে। মেহেরাব ওকে আঁকড়ে ধরে বলল, কি করছিস তুই? ওকে মারলি কেন? কি হচ্ছে না হচ্ছে কিছুই বুঝতে পারছে না কায়নাত। সে এই ঘটনা দেখে ভীত হয়েছে। আদাল শুকনো ঢোক দিলে কায়নাতকে বলল, ভাবি, চলুন আমরা বাড়ি যাই। কায়নাত অস্থির হয়ে বলল, কিন্তু আপনার ভাই যে মারামারি করছে, ওনাকে থামান, লোকটা তো মেরেই ফেলবে। অর্ণ রেগে কায়নাতের দিকে তাকিয়ে বলল, যাও এখান থেকে। কায়নাত আদালের সাথে চলে যাওয়ার পর বিজয় নাকে হাত দিয়ে রক্ত মুছে ঠোঁটে বিশ্রী হাসি টেনে বলল, এ মালটাই তাহলে আমাদের ভাবি? যাই হোক, তুই কিন্তু সেই একখান জিনিস পেয়েছিস। অর্ণ বিজয়ের কলার চেপে ধরে দাঁতে দাঁত চিবিয়ে বলল, এই মুখ দিয়ে আরেকটা বাজে ওয়ার্ড বের করলে তো জান ছিঁড়ে খাবো আমি, বাস্টার্ড। শেহের বিজয়কে অর্ণের থেকে ছাড়িয়ে নিল। বিজয় হো হো করে হেসে বলল, খুকি মাল জুটিয়েছিস, ভালোই। সন অফ এ বিচ, আই উইল কিল ইউ। তোর এই নোংরা মুখ দিয়ে ওর নাম মুখে আনলে তোকে গেড়ে রাখবো এখানেই। বাইরে মুষলধারায় বৃষ্টি শুরু হয়েছে। আকাশ ডাকছে থেমে থেমে। বাড়ির সবাই গভীর নিদ্রায় আচ্ছন্ন। শুধু ঘুম নেই ষোড়শী কন্যা চৌধুরী বাড়ির বড় বধূর। অর্ণ এখনো বাড়ি ফেরেনি। মনটা বড্ড কু ডাকছে। তখন দেখে এলো একটা লোকের সাথে ঝামেলা করছে। আর এখন রাত 1:30 বাজতে চলল। আসছে না কেন? কান্নাত ড্রয়িং রুম জুড়ে পায়চারি করেছে। অস্থির হয়ে সদর দরজা খুলে দেখল বৃষ্টির প্রখরতা আরো বেড়েছে। অর্ণ গাড়ির হর্ন বাজতেই দারোয়ান দরজা খুলে দিল। কায়নাত চাতক পাখির মতো তাকিয়ে রইল। অর্ণ বাড়ির ভেতরে গাড়ি নিয়ে ঢুকেও গাড়ি থেকে নামলো না। কায়নাত তাকিয়েই রইল, তবুও লোকটার দেখা নেই। দৃষ্টি ছলছল হয়ে এলো। ওড়নার কোনা দিয়ে চোখ মুছে সে বাইরে পা রাখলো। খালি পায়ে বাইরে পা রাখতেই বৃষ্টির টিপটাপ পানিগুলো ও সর্বাঙ্গ ভিজিয়ে দিল। কায়নাত অর্ণের ড্রাইভিং সিটের সাইডে এসে গ্লাসে ঠকঠক শব্দ করলো। খানিকক্ষণ পর অর্ণ গ্লাস নামিয়ে সিটে হেলান দিয়ে ঘাড় বাঁকিয়ে কায়নাতের দিকে তাকালো। কায়নাত অর্ণকে দেখেই আঁতকে উঠল। বেজা হাতে অর্ণের গাল ছুঁয়ে বিস্মিত কণ্ঠে বলল, আপনার সারা শরীরে এত রক্ত কেন? কি হয়েছে আপনার? কথা বলছেন না কেন? বলতে বলতে চোখ ভিজে এলো। অর্ণ নির্বাক চোখে কায়নাতের চোখের পানি দেখল। কম্পিত ঠোঁটের দিকে তাকাতেই চোখ বন্ধ করে ফেলল। বলল, কিছু হয়নি আমার, ভেতরে যাও। কায়নাত শুনলে তো। সে গাড়ির দরজা খুলে অর্ণের আহত হাত পা দেখে জড়ালো কণ্ঠে বলল, কিভাবে হয়েছে সব? বলছেন না কেন আপনি? অর্ণ অধৈর্য কণ্ঠে বলল,
এই মেয়ে, ভেতরে যাও বলছি না। যাব না আমি। বলুন আপনার এই অবস্থা কি করে হলো? আপনি ওই লোকের সাথে মারামারি করছেন কেন? আপনি ওই লোকের সাথে মারামারি করেছেন না? হুবু করে কেঁদে উঠল কায়নাত। অর্ণ কায়নাতের কান্না দেখে ধমক দিয়ে বলল, শ্যাট আপ ইডিয়েট, সরো সামনে থেকে। কাক ভেজা হয়ে এখনো বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে ষোড়শী কন্যা। জীবনটা বিষের থেকেও বিষাক্ত হয়ে যাচ্ছে দিন দিন। অদ্ভুত ব্যাপার, 16 বছর বয়সে তার ধৈর্য কত। কায়নাত আজ নিজেকেই ভীষণ অবাক হলো নিজেকে দেখে। আর কি বাকি আছে হওয়ার? এইটুকু জীবনে কত কিছুই না দেখলো সে। ছোট থেকে একুল অকুল করতে করতেই দিন কেটে গেল। আজ বড্ড মায়া হচ্ছে এই দুর্ভাগা ভাগ্যের জন্য। সুখ কি আদৌ আছে এই কপালে? সব থেকেও সে নিঃস্ব কেন? এর কোনো উত্তর নেই কারো কাছে। কায়নাত দীর্ঘশ্বাস ফেলল। না কাঁদতে চাইলেও চোখ বেইমানি করে। সে পা বাড়ালো বাড়ির ভেতর। ভাগ্য বড়ই নিষ্ঠুর। ভেবে আর কি হবে? আদৌ পাল্টাবে কিছু? সকাল সকাল খুলনায় চৌধুরী বাড়ি তোড়জোড় শুরু হয়েছে। নিধি আজ ঢাকায় যাবে, থাকবে কিছুদিন সেখানে। আজ প্রথম সে বাড়ি ছেড়ে চাচার বাড়ি যাচ্ছে। আতিয়া বেগম ও রেখা বেগম মিলে আচার, নাড়ু, মুড়ি ভাজা আরো বিভিন্ন রকমের খাবার বানাচ্ছেন। যেহেতু দুপুরের পর রওনা হবে, তাই তাড়া নেই তেমন। আজ অনেকদিন পর নাজনীন আর হাসান মিলে পুকুরের মাছ মেরেছে। দুজন গোসল সেরে বাগানের বেতের চেয়ারে বসতেই হাসান বলল, বুড়ি থাকলে এখন নিশ্চিত রাগ দেখাতো আমাদের। নাজনীন ব্যথাতুর হাসল, বলল, তা তো বটেই। কেমন আছে কে জানে? ভালোই আছে, অন্যের ঘরে। তুই ওকে ভুলতে পেরেছিস? ভুললে তো ওকে ভুলবো ভাই। হাসান দীর্ঘশ্বাস ফেলল। নাজনীন তার ঘরের মধ্যে কায়নাতের হাজার হাজার ছবি টাঙিয়ে রেখেছে। তার জন্য ওই নারী হারাম হলেও কেন যেন ভুলতে পারে না। ও এখনো বিশ্বাস করে অর্ণ কায়নাতকে ডিভোর্স দিবেই। কায়নাত যদি কোল ভর্তি বাচ্চাও থাকে, তাও সে কায়নাতকে কবুল করতে রাজি। ওই নারীর জন্য 1000 বছর অপেক্ষা করতেও রাজি। তবুও যদি চোখের সামনে তাকে সবসময় দেখতে পারে, তাও শান্তি। আজ বহুদিন ধরে মনে শান্তি নেই। রাতে ছটফট করতে করতে রাত পার হয়ে যায়, তবুও চোখে ঘুম ধরা দেয় না। নাজনীনের ভালোবাসায় বিন্দুমাত্র ত্রুটি নেই। সে চায় মেয়েটা ভালো থাকুক। হাসান বলল, তুই তো যাচ্ছিস আজ, দেখে আসিস বুড়িটাকে। নাজনীন নিঃশব্দে হাসল। এক পলক দেখার জন্যই তো সে যাচ্ছে। এক নজর দেখার জন্য মনটা ভীষণ ছটফট করছে। নিধি নিজের ঘরে বসে ব্যাগ গোছাতে ব্যস্ত। এই বাড়িতে সবসময় শাড়ি পরা হয় বলে আলমারি ভর্তি শাড়ি। ঢাকা শহরে শাড়ি পরে ঘুরলে মানুষ পাগল বলবে বলে তার ধারণা। রেখা বেগম ভীষণ রাগারাগি করেছেন মেয়ের সাথে এই নিয়ে। সময় নেই, আগে থেকে বলবে না সে। এখন বলে লাভ কি? এইটুকু সময়ে মার্কেটে যাওয়া আদৌ সম্ভব? তিনি নিধির হাতে 5000 টাকা ধরিয়ে দিয়ে বললেন, ওখানে গিয়ে জামা কিনে নিস, এখন শাড়ি নিয়ে যা। নিধি 5000 টাকা দেখে মুখ গোমড়া করলো, বলল, এই টাকায় কিছু হয় না মা। কি হয় মানে? টাকার মূল্য বুঝিস তুই? 5000 টাকা তোর কাছে কিছুই মনে হচ্ছে না? নিধি কথা বাড়ালো না। মায়ের সাথে এই মুহূর্তে ঝগড়া করা মানে বিপদ ঘাড়ে টেনে আনা। পরে দেখা যাবে রাগের ঠেলায় তাকে আর ঢাকা যেতে দিবে না। তাকে তো ঢাকা যেতেই হবে। দেখতে হবে না ডাক্তারবাবু কোন মেয়ের সাথে প্রেম করছেন। তার বিশ্বাসই হচ্ছে না ডাক্তারবাবু অন্য এক নারীকে ভালোবাসে। যদি সত্যিই ভালোবেসে থাকে, তাহলে একবারের জন্য হলেও সে ভাগ্যবতী নারীকে সে দেখতে চায়। বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির জন্য অর্ণ এবং মাশফিক চৌধুরী আজ অফিসে যাননি। অর্ণ নিজের ঘরে বসে বসে ল্যাপটপ নিয়ে কাজ করছে, আর একটু পরপর গরম ধোয়া ওঠা কফির কাপে চুমুক দিচ্ছে। ঘন পাপড়ির চোখগুলো একটু পরপর পিটপিট করছে। ভ্রু ভাঁজ করে সে কাজে মগ্ন। অবয়বখানা ব্যথায় টনটন করছে।
ক্ষত জায়গায় প্রেম এসে ওষুধ লাগিয়ে দিয়ে গেছে রাতে। অর্ণ ল্যাপটপ রেখে পাশ থেকে ফোন হাতে নিয়ে কল লিস্টে ঘেটে ঘেটে মেহেরাবের নাম্বার বের করলো। কিছুক্ষণ রিং হওয়ার পর রিসিভ হতে অর্ণ দাঁত কিরমির করে শুধায়, ওকে এখনো জানে বাঁচিয়ে রেখেছিস কেন? সকাল সকাল অর্ণের হুঙ্কার শুনে বেচারা ধরফরিয়ে বিছানায় বসলো। সে এখনো বিছানা থেকে মাথা ওঠায়নি। অর্ণ কল পেতে ঘুমটা ভাঙল। সে ঘুম জড়ানো কণ্ঠে বলল, কার কথা বলছিস? ওকে কেন ছেড়ে দিয়েছিস, ইডিয়েট? মেহেরাব বুঝলো কার কথা বলছে। সে মাথা চুলকে বলল, তুই কি পাগল? এটুকু একটা ব্যাপারের জন্য মেরে ফেলতে বলছিস? এইটুকু ব্যাপার হলে আমি কখনোই এই কথা বলতাম না। তুই ভালো করেই জানিস, তোর কাছে যেটা জাস্ট সামান্য মনে হয় সেটা আমার কাছে অনেক বড়। মেহেরাব ফোঁস করে শুধায়, নাটক করছিস সকাল সকাল? তুই আসলে চাচ্ছিস কি বলবি আমাকে? তোর মুখের কথার সাথে কাজের কোনো মিল পাচ্ছি না আমি। অর্ণ কল কেটে দিয়েছে। বিরক্ত লাগছে তার, দাউ দাউ করে জ্বলছে মাথা। ল্যাপটপ রেখে সে বারান্দায় এগিয়ে গেল। বাইরে বৃষ্টি হচ্ছে। বারান্দার গ্লাস লাগানো অর্ণের। সে বাড়ির বাগানে তাকালো, দেখলো নয়নতারা, কাঠগোলাপ, জুই, জিনিয়া, চন্দ্রমল্লিকা, পপি, মর্নিং গ্লোরি, লাক্স, জেইজি, বোতাম, আসনাহেনা, ডালিয়া, টগর, গন্ধরাজ, লিলি, কসমল, বেলি আরও বিভিন্ন রঙের ফুল গাছ লাগিয়ে ভরে ফেলেছে পুরো বাগান। বাগান জুড়ে ফুলের গাছগুলো লাগানো হয়েছে। অপরূপ সৌন্দর্য ছড়িয়েছে চারপাশে। বাগানের দিকে তাকিয়ে অর্ণের ঠোঁটের কোণায় বাঁকা হাসির দেখা মিলল। কেন হাসছে সেটা সে ছাড়া কেউ জানে না। কি লুকানো আছে এই সুন্দর সুদর্শন পুরুষের মধ্যে? এত রহস্য কেন এই মানবকে নিয়ে? সে ট্রাউজারের পকেটে হাত ঢুকিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল বারান্দায়। ঠান্ডা পরিবেশ। হঠাৎ দরজায় নক হয়। সে পা রাখলো ঘরে। দরজা খুলে দিতে দেখলো নিশা হাঁপাচ্ছে। অন্য কপাল কুঁচকে বলল, হোয়াট আর ইউ পেন্টিং? নিশা অস্থির কণ্ঠে বলল, ভাইয়া, সার্থ ভাইয়ের নাকি মাথা ফেটেছে। হোয়াট? তুই জানলি কি করে? শের ভাইয়া মাত্রই জানালো। সার্থ ভাইয়াকে কল করেছিলাম, উনি কল রিসিভ করেনি। অন্য শেরকে কল করলো। শের জানালো সত্যি সার্থের মাথা ফেটেছে। কেন ফেটেছে, কিভাবে ফেটেছে কিছুই বলল না। শুধু বলল সাথের শরীর ভালো না। নিশার মুখটা ভীষণ শুকনো ঠেকলো অর্ণের কাছে। ছোট বোনকে এমন চিন্তিত দেখে অর্ণ নিশার গালে হাত রেখে শান্ত কণ্ঠে বলল, হোয়াট হ্যাপেন্ড টু ইউ? নিশা ঝাপসা চোখে মাথা নাড়িয়ে বলল, কিছু না ভাইয়া। প্রেম বকেছে? ভাইয়া তো সবসময় বকে। আচ্ছা, আমি ওকে বকে দিব, ওকে? নিশা হাসার চেষ্টা করলো। পিঠ সমান চুলগুলো এলোমেলো হয়ে আছে। অর্ণ বলল, চুলের এই অবস্থা কেন? যত্ন নিস না তোর? চুলের কথা মনে হতেই নিশা ফট করে ভাইয়ের দিকে তাকালো। অর্ণের প্রশ্নের উত্তর না দিয়ে বলল, ভালো কথা মনে করিয়ে দিয়েছ ভাইয়া। আসলে কাল রাত থেকে কায়নাতের অনেক জ্বর। ঔষধ খাইয়ে দিয়েছি, তবুও জ্বর কমছে না। অর্ণ চোখ ছোট ছোট করে বলল, তো আমি কি করব? তুমি কি করবে মানে? তুমি ওর হাজবেন্ড। অসুস্থ হয়েছে, ওর পাশে তুমি থাকবে না? কিসের হাজবেন্ড? যা, ডিস্টার্ব করিস না আমাকে। বলেই মুখের উপর দরজা লাগিয়ে দিল। নিশা অবাক হয়ে ভাইয়ের কাণ্ড দেখল। ধান্দাবাজ ছেলে একটা। যেদিন সব সত্যি ফাঁস করবে সবার সামনে, সেই দিন বুঝবে মজা। নিশা হাঁটা ধরল নিজের ঘরের দিকে। কায়নাতের সত্যি গায়ে অনেক জ্বর কাল রাত থেকে। প্রেম সকালে ওষুধ দিয়ে হসপিটালে গেছে, এখনো জ্বর কমার কোনো নামগন্ধ নেই। দুপুরে একটু আগ দিয়ে কায়নাতের জ্বর কমলো। ব্যথায় মাথাটা ভার হয়ে আছে। কায়নাত শোয়া থেকে কষ্ট করে উঠে বসলো। চোখ মুখ লাল হয়ে আছে জ্বরের কারণে। নুসরাত কায়নাতের পাশে বসেছিল এতক্ষণ। কায়নাত উঠতেই বলল, আসো, তোমাকে গোসল করতে সাহায্য করি। গোসল করলে একটু ভালো লাগবে। বিছানা থেকে নেমে উঠে দাঁড়ানোর মতো শক্তিটুকুও কায়নাতের নেই। সে ক্লান্ত কণ্ঠে বলল, আমি উঠতে পারবো না আপু। নুসরাত জোর করে নিশাকে নিয়ে কায়নাতকে ওয়াশরুমে নিয়ে গেল।
ওকে গোসল করিয়ে দিয়ে ঘরে নিয়ে এসে বিছানায় বসিয়ে ভেজা চুলগুলো মুছে দিল। চুল মুছতে মুছতে নুসরাত বলল, তোমার চুল এত বড় কিভাবে করলে? নিশার চুল দেখেছ? জীবনে বড় চুল রাখিনি। কায়নাত বলল, আমার মা প্রত্যেক সপ্তাহে পেঁয়াজের রস, মেহেদি পাতা, নারকেলের তেল মিশিয়ে মাথায় দিয়ে দিতেন। আরো অনেক কিছু দেয়া হতো। মা চুলের যত্ন নিতেন অনেক, এবং তিনি এত বড় চুল করেছেন। বাহ, বেশ ভালো। নিশা ফোন নিয়ে ঘাটাঘাটি করছে। সার্থকে অনেকবার কল দিয়েছে সে, আবার মেসেজও পাঠিয়েছে, কিন্তু সার্থক কোনো রিপ্লাই করেনি। এখন বিরক্ত লাগছে তার। বৃষ্টি নেই এখন বাইরে, থেমেছে খানিকক্ষণ আগে। সে ভাবলো বিকেলবেলা সার্থের বাসায় যাবে। যদি লোকটা নাককে ঘুষি মেরে নাক না ফাটিয়েছে, তাহলে ওর নাম নিশা নয়। দুপুরে কায়নাত দুর্বল শরীর নিয়ে নুসরাতের সাথে নিচে নেমে এলো। খাবার নিয়ে টানাটানি করা থেকে নিচে এসে খাওয়াই ভালো। বেহরুজ বেগম কায়নাতকে নিচে দেখে বললেন, তুমি কষ্ট করে নিচে আসতে গেলে কেন? তোমার খাবার আমি উপরেই পাঠিয়ে দিতাম। কায়নাত ব্যস্ত হয়ে বলল, ব্যস্ত হবেন না আম্মু, সমস্যা নেই, আমি ঠিক আছি, অভ্যাস আছে আমার। বেহরুজ বেগম কায়নাতের মলিন মুখখানা দেখে দীর্ঘশ্বাস ফেললেন। সবাইকে ডাইনিং টেবিলে বসতে বলে একে একে সবাই হাজির হয়। অন্য সিঁড়ি বেয়ে নামছে নিঃশব্দে। সে সিঁড়ি বেয়ে নেমে ট্রাউজারের পকেটে হাত গুছে সিঁড়ি শেষ প্রান্তে এসে দাঁড়ালো। দৃষ্টি রাখলো ষোড়শী কন্যার পানে। মেয়েটার মুখ শুকিয়ে গেছে এক রাতের মধ্যে। ক্লান্ত চোখ দুটোর নিচে কালচে দাগ পড়েছে একটু। কায়নাত চোখ তুলে তাকালো অর্ণের দিকে। ধূসর রাঙা ট্রাউজার আর গাঢ় নীল রঙের একখানা টি শার্ট পরেছে সে। ডান হাতে কালো কালারের কি যেন একটা পরা। জিম করা বডি টি শার্টের আড়াল থেকেও যেন উকি দিচ্ছে। অর্ণের গায়ে গাঢ় নীল রঙের গেঞ্জিটা যেন একটু বেশি ভালো লাগছে। কায়নাত ঘোর লাগা দৃষ্টি মেলে অর্ণের দিকে চোখ রাখলো। সাথে সাথে কেঁপে উঠল মেয়েটা। অন্য তীক্ষ্ণ দৃষ্টিতে সে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না। লোকটা আজ এমনিতেই মারাত্মক লাগছে। তার মধ্যে এহেন জান করা চাহনি দেখে রুহু কাঁপছে তার। অর্ণ ধীর কদমে এগিয়ে এলো। কায়নাতের পাশের চেয়ার টেনে বসতে কায়নাত খাবার মুখে দিয়ে কেসে উঠল। পাশ থেকে নুসরাত পানির গ্লাস এগিয়ে দিয়ে বলল, সাবধানে খাও কায়নাত, এত তাড়াহুড়ো করছো কেন? কায়নাত পানি খেয়ে আর চোখে অন্যের দিকে তাকালো। লোকটা সবসময় এমন গম্ভীর হয়ে থাকে কেন? একটু হাসলে কি এমন ক্ষতি হয়ে যাবে? কি সুন্দর রাজকুমারের মতো একটা জামাই পেয়েছে, অথচ একেবারে আনরোমান্টিক। কায়নাত মনে মনে নিজের ভাগ্য নিয়ে হায় হুতাশ করলো কিছুক্ষণ। বিয়ে হলো তো হলো, একদম দামড়া বুড়োর সাথেই হলো, তাও আবার ঘুঘু পেঁচা। কায়নাত বাগানে দাঁড়িয়ে আছে, অবাক চোখে চারপাশে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। বিভিন্ন জাতের ফুল দেখে সে বাকরুদ্ধ। কালকেও তো বাগান খালি ছিল, তাহলে আজ এত ফুল এলো কোথা থেকে? সে তো কাউকে বলেনি ফুল গাছ এনে দেওয়ার কথা। কি আজব কাণ্ড! অনেক গাছে ফুল ফুটেছে, সব গাছ মাটিতে গাড়া হয়েছে আগেই। কায়নাতের ঠোঁট জুড়ে হাসি চিকচিক করছে। সে সব ফুলগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখলো। মনটা হঠাৎ করে ভীষণ ফুরফুরে লাগছে। পাশে কারো লম্বাটে কালো মূর্তি ছায়া দেখতে পেয়ে কপালে শুকনো ভাঁজ ফেলে পেছনে তাকালো। অর্ণ দাঁড়িয়ে আছে। কায়নাত পিছু ফিরতেই সে বাগানের কাঠের চেয়ারে বসে পড়ল। তীক্ষ্ণ দৃষ্টি মেলে কায়নাতের পুরো সর্বাঙ্গ পর্যবেক্ষণ করল। কায়নাত বুঝল না অর্ণের দৃষ্টির মানে। অর্ণ হঠাৎ গমগমে কণ্ঠে বলল, কানে কি ফুল গুচ্ছ? কায়নাত কানে হাত রাখলো, মুচকি হেসে বলল, জারবেরা ফুল এটা। সুন্দর। কায়নাত চোখ বড় বড় করে তাকালো। অবাক কণ্ঠে বলল, কি? ফুলটা সুন্দর। কায়নাতের মুখটা একটু হয়ে গেল। বাটপাত জামাই একটা। বউয়ের একটু প্রশংসা করলে কি ক্ষতি হয়ে যাবে শুনি? এত সুন্দর একটা বউ থাকতেও লোকটার কত ঢং। কায়নাত মুখ বাঁকিয়ে খোলা চুলগুলো ছোট কাঁকড়া দিয়ে আটকে দিল। শাড়ির আঁচল কোমরে গেছে ফুল গাছগুলো হেঁটে হেঁটে দেখতে লাগলো। অর্ণকে উদ্দেশ্য করে বলল, এত গাছ কে আনলো বলুন দেখি? জীবনে এত ফুল একসাথে কখনো দেখিনি আমি। অর্ণ গম্ভীর কণ্ঠে বলল,
দেখনি, এখন থেকে দেখবে। কায়নাত ঘুরে দাঁড়ালো, কোমরে হাত রেখে সন্ধিহান কণ্ঠে বলল, লাট সাহেব, এই ফুল গাছগুলো আবার আপনি আনেননি তো? অর্ণ মাথা ঝাঁকালো। কায়নাত উদাস কণ্ঠে বলল, আজব ব্যাপার, কে দিয়ে গেল এসব? থেমে আবার বলল, জানেন, খুলনায় আপনার দাদাবাড়ি যে গাছগুলো দেখেছিলেন না, ওই সব গাছগুলো আমি ওই বাড়ি যাওয়ার পর আনা হয়েছিল। নাজনীন ভাই নিজে এনে দিয়েছিলেন। এত ফুল ছিল না, তবে বেশ অনেক রকম ফুল গাছ ছিল। আজ যে সবজি বাগানটা দেখছেন, ওটা আমি করেছি। অর্ণ বোধহয় দাঁতে দাঁত চেপেছে। কেন যেন মনে হচ্ছে লোকটা রেগে যাচ্ছে, দৃষ্টি অদ্ভুত। কায়নাত শুকনো ঢোক গিলল, খুব খুব করে কেশে উল্টো ঘুরে বলল, যারা বউদের সাথে ঝগড়া করে তাদের জীবনে শান্তি বর্ষিত না হয় কখনো মনে রাখবেন। মনে হয় না, কখনো মনে রাখবেন। অর্ণ উঠে দাঁড়ালো, বাড়ির দিকে পা বাড়িয়ে বলল, গলার কাটা আবার শান্তি হয় কি করে? কায়নাতের পলক স্থির হলো, দৃষ্টি ছলছল হলো। কেন যে কথাটা শুনে বুকটা কামড়ে ধরল, চিনচিনে ব্যথা অনুভব হলো বুকের বাপাসটায়। এত ঘৃণা, লোকটা তাকে সত্যি এত ঘৃণা করে? অনাকাঙ্ক্ষিতভাবে বিয়েটা হলেও কায়নাত বিয়েটা মন থেকে মানতে শুরু করেছিল। নিজের স্বামীর মুখে এহেন বাক্য শুনে ভীষণ খারাপ লাগছে। কায়নাত অর্ণকে সময় দিতে চেয়েছিল, কিন্তু এখন মনে হচ্ছে যত সময় দেয়া হোক না কেন, অর্ণ এই বিয়ে কখনোই মানবে না। কায়নাত শুকনো ঢোক গিলল, চোখের পানি মুছে নিজেকে শান্ত করল। তবে তাই হোক, যেটা চৌধুরী সাহেব চান। নিশা সাধ্যের বাসায় এসেছে কিছুক্ষণ আগে। সাধ্যের মা বসে আছেন তার সাথে, ভালো মন্দ জিজ্ঞাসা করছেন তিনি। নিশাও লক্ষ্মী মেয়ের মতো জবাব দিচ্ছে। নিশা বলল, শুনলাম সাধ্য ভাইয়ের নাকি মাথা ফেটেছে। হ্যাঁ, ছেলেটা যে কি করে বুঝি না। কাল রাতে বাড়ি ফিরতেই দেখি মাথায় ক্ষত। কত করে জিজ্ঞাসা করলাম কি হয়েছে, কিভাবে হলো এসব, কোনো জবাবই দিল না। আমি একটু দেখা করে আসি। আমার থেকে অনুমতি নিচ্ছ কেন তুমি? যাও। নিশা উঠে দাঁড়ালো। কাল যেভাবে সাথে সাথে ঝগড়া হয়েছে, এখন তো দেখা করতেও ভয় হচ্ছে। তবুও মনে সাহস জুগিয়ে পা বাড়ালো ওর ঘরের দিকে। দরজার সামনে এসে কড়া নাড়ল দরজায়। সার্থ ভেতর থেকে বলল, দরজা খোলা আছে। নিশা দরজা ঠেলে ঘরের ভেতর ঢুকলো। অন্ধকার পুরো ঘর। সে দেওয়াল হাতড়ে ঘরের লাইট অন করলো। ঘর আলোকিত হতে উপস্থিত নিশাকে দেখে স্বার্থের জল শক্ত করলো। সে আধশোয়া হয়ে ফোন টিপছিল। নিশাকে দেখেই দাঁত চিবিয়ে বলল, এখানে এসেছিস কেন? নিশা শুকনো ঠোঁট পিছিয়ে মিনমিন করে বলল, তোমার মাথায় আঘাত লাগলো কি করে? কোন অধিকারে এই প্রশ্ন জিজ্ঞাসা করছিস? নিশা অবাক কণ্ঠে বলল, তোমাকে প্রশ্ন করার জন্য আমার অধিকার লাগবে? তোর ব্যাপারে কথা বলার জন্য যদি আমার অধিকার প্রয়োজন হয়, তাহলে তোর হবে না কেন? তুই কে? আমার জিএফ, ওয়াইফ, সিস্টার, নাকি অন্য কিছু? তুই আমার কেউ না, জাস্ট বন্ধুর বোন। নিশার চোখে পানি টলমল করছে, গলায় কান্নাগুলো আটকে আছে বিষ হয়ে। স্বার্থের কথাগুলো তার বুকে বেঁধেছে। এমন করে কথাগুলো কিভাবে বলল স্বার্থ? একটু খারাপ লাগলো না? নিশা মাথা নিচু করে ঘরের লাইট বন্ধ করে দিল। দরজার কাছে গিয়ে জড়ালো কণ্ঠে বলল, ভুল করে অধিকার দেখাতে গিয়েছিলাম, মাফ করে দিও। আজ থেকে মনে রাখবো, আমি তোমার কেউ না। নিধি ও নাজনীন এসে পৌঁছেছে খানিকক্ষণ আগেই। এখন প্রায় রাত 12টার কাছাকাছি সময়। কায়নাত নিধিকে জড়িয়ে ধরে বসে আছে। কতদিন পর আপুকে দেখলো। কত শুকিয়ে গেছে মেয়েটা। নিধি কায়নাতের মাথায় হাত রেখে আদুরে কণ্ঠে বলল, হয়েছে বাবা, থাম এবার, ছাড় দেখি আমাকে, নাকি সারাদিন এভাবেই থাকতে চাচ্ছিস? কায়নাত ছেড়ে দিল নিধিকে, ঠোঁট উল্টে বলল, আমার কথা তোমাদের মনে পড়ে না তাই না? একটা দেবো ফাজিল, মনে পড়ে না আবার? জানিস তোকে নিয়ে সারাদিন বন্ধুদের মতো কথা হয়। মাই তো মাঝে মাঝে কেঁদে বুক ভাসিয়ে দেয়। কায়নাত খিলখিল করে হেসে উঠল। কায়নাতের পাশে অর্ণ গা ঘেঁষে বসে আছে সোফায়। বর্তমানে সবাই ড্রয়িং রুমে উপস্থিত। নাজনীন অর্ণদের ঠিক সামনের সোফায় বসে কায়নাতের দিকে তাকিয়ে আছে। দৃষ্টি নামালো সে। অর্ণ পায়ের জুতা দিয়ে ফ্লোরে খটখট শব্দ করছে। বেহরুজ বেগম তাড়া দিয়ে বললেন,
নাজনীন আর নিধি আসো, তোমরা খেয়ে নাও, অনেক রাত হয়েছে। নাজনীন উঠে দাঁড়ালো, মাথা ঝাঁকিয়ে বলল, চাচি আমার ক্ষুধা নেই, আপনি একটু বলে দিন আমি কোথায় থাকবো। সে কি কথা, খাবে না কেন? এত রাস্তায় জার্নি করে এসেছো, না খেয়ে ঘুমাবে? সত্যি আমার ক্ষুধা নেই। বেহরুজ বেগম দোতলায় গেস্ট রুম দেখিয়ে দিলেন। নাজনীন চলে যেতেই নিধি শুকনো ঢোক গেল। পাশে অর্ণের জন্য ভালো করে কায়নাতের সাথে কথাও বলতে পারছে না সে। অর্ণ উঠে দাঁড়ালো, আর চোখে কায়নাতকে দেখে বলল, আমার ঘরে এসো, দরকার আছে। কায়নাত কথা বলল না, আয়না অর্ণের দিকে তাকালো। অর্ণ চলে গেছে কিছুক্ষণ হয়েছে। নিশা আর নুসরাত যেহেতু ঘুমাচ্ছে, তাই এই মুহূর্তে নিচে আদাল, কায়নাত এবং নিধি ছাড়া আর কেউ নেই। বেহরুজ বেগম রান্নাঘরে খাবার গরম করছেন। নিধি কায়নাতের কানে কানে বলল, ডাক্তারবাবু কোথায়? কায়নাত বলল, হসপিটালে আছেন, আজ আসতে লেট হবে বলেছেন। নিধি মন খারাপ করে বলল, প্রতিদিন এমন দেরি করে বাড়ি ফেরে? না, কিন্তু মাঝে মধ্যেই লেট হয়। নিধি দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা ভাইয়া তোকে ডাকলো তো? কায়নাত উঠে দাঁড়ালো, বলল, খেয়ে নিশাপুর ঘরে যাস কেমন? আমি আসছি একটু পরেই। নিধি মাথা নাড়িয়ে সম্মতি দিল। কায়নাত মন না টানলেও গেল অর্ণের ঘরে। অর্ণ বিছানার উপর পায়ের উপর পা তুলে শুয়ে আছে। কায়নাতকে দেখে বলল, ওয়াশরুমে আমার কিছু জামা কাপড় ভেজানো হয়েছে, ধুয়ে দাও। কায়নাত ওয়াশরুমে গিয়ে দেখলো প্রায় আলমারির সব জামা কাপড় ভিজিয়ে রাখা হয়েছে। কায়নাত ওয়াশরুম থেকে বেরিয়ে অর্ণের দিকে তাকালো, বলল, এত জামা কাপড় ভেজানো কেন? এসব ধুতে সারা রাত লেগে যাবে, তার মধ্যে আমি অসুস্থ। লাগলে লাগুক, পারবো না আমি। অর্ণ কড়া দৃষ্টিতে তাকালো, বলল, ঘরের বাইরে এক পা রাখলে পা ভেঙে গলায় ঝুলিয়ে রাখবো। চুপচাপ ওয়াশরুমে গিয়ে সব জামা কাপড় ধুতে বসো। আপনি কি মানুষ? এত জামা কাপড় একদিনে ভিজিয়েছেন কেন? আর আমি আপনার জামা কাপড় ধুতে যাব কোন দুঃখে? আমাকে আপনার বউ বলে মানেন না, আবার বউয়ের সব কাজ আমাকে দিয়েই করাচ্ছেন। অর্ণ বিরক্ত হচ্ছে, সে ধমক দিয়ে বলল, ধুবে নাকি ধুবে না? ধুবো না। অর্ণ বিছানা থেকে নেমে দাঁড়ালো। কায়নাতের হাতের কোণো ধরে টানতে টানতে ওয়াশরুমের ভেতর নিয়ে গেল। ওকে ভেতরে রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে বলল, যতক্ষণ সব ধুয়ে পরিষ্কার করছো ততক্ষণ এই দরজা খুলবে না। কায়নাত রেগে চিৎকার করে বলল, খচ্চর লোক কোথাকার! জল্লাদ কি পরিমাণ খচ্চর লোক হলে এত নোংরা কপাল হয়, হ্যাঁ? অর্ণ চুপচাপ বিছানায় গিয়ে বসে ল্যাপটপ অন করলো। কায়নাত ওয়াশরুমের ভেতর থেকে বকবক করেই যাচ্ছে। একটা সময় বিরক্ত হয়ে থেমে গেল। জামা কাপড় ধুতে ধুতে বিড়বিড় করে বলল, আজব লোক, বিয়ে করে বউ মানে না, আবার বউকে দিয়ে নিজের সব কাজ করাই, ফালতু। নিধি খাওয়া শেষ হয়েছে একটু আগে। সে চাচির সাথে হাতে হাতে একটু কাজ করে দিল। কাজ শেষ করে বেহরুজ বেগম বললেন, অনেক রাত হলো, এবার গিয়ে ঘুমিয়ে পড়ো। নিধি মাথা ঝাঁকিয়ে সিঁড়ির দিকে পা বাড়ালে বাড়ির কলিং বেল বেজে উঠল। নিধি চাতক পাখির মতো তাকায় সেদিকে। বেহরুজ বেগম যেতে নিলে নিধি বলে, আমি খুলে দিচ্ছি চাচি। নিধি এগিয়ে গেল দরজার নিকট। দূর দূর বুক কাঁপছে। প্রেম এসেছে কি? যদি প্রেম হয় তাহলে আজ কতদিন পর সেই প্রিয় পুরুষের বদনখানা দেখতে পাবে সে। নিধি কাপা হাতে দরজা খুলে দিল। প্রেম ক্লান্ত চোখে সামনে তাকিয়ে নিধিকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল। নিধি সালাম দিতেই প্রেম উচ্চস্বরে বলে উঠল, তুই?